ইংলিশ গ্রামারে কালেকটিভ নাউনের একটা বড় ভূমিকা রয়েছে, কেননা কালেকটিভ নাউনকে দিয়ে আমরা কত ধরনের সেন্টেন্স তৈরি করে ফেলতে পারি। এছাড়াও বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামগুলোতে এই কালেকটিভ নাউনকে দিয়ে অনেক কোয়েশ্চেন তৈরি করে দেয়া হয়। ফলে কালেকটিভ নাউনগুলো যদি আমাদের জানা থাকে তাহলে এই ধরনের কোয়েশ্চেনের অ্যান্সার করতে আমাদের সুবিধে হয়। অ্যাকচুয়ালি কালেকটিভ নাউন বলতে কি বোঝায় না, কালেকটিভ নাউনকে বলা হয় যে সমষ্টিবাচক বিশেষ্য, অর্থাৎ কোনো কিছু জিনিসের একসঙ্গে অথবা প্রাণী মানুষের দলকে বোঝাতে আমরা কালেকটিভ নাউনকে ব্যবহার করে থাকি। তো সেই ধরনের কিছু কালেকটিভ নাউনের আমি তো এক্সাম্পল তোমাদেরকে দেখাবো, তবে তার আগে বলি যেমন কীরকম সেন্টেন্সে কালেকটিভ নাউনকে ব্যবহার করতে পারি। ধরা যাক যদি বলে যে একদল মেয়েরা নাচছে, এই যে একদল মেয়েরা এর ইংলিশ কি হতে পারে? এর ইংলিশ হয়তো আমাদের অনেকের জানা নাও থাকতে পারে। এটাকে বলা হয় আ বেভি অফ গার্লস, একদল মেয়েরা নাচছে, তাহলে আ বেভি অফ গার্লস ইজ ডান্সিং। তো সেই ধরনের কিছু কালেকটিভ নাউন আমি তোমাদের বোর্ডেতে দেখাই, যার ফলে তোমরা ব্যাপারটিকে আরো বুঝতে পারবে। ধরা যাক একগোছা চাবি বা ফুল, এটার ইংলিশ কি হতে পারে? না, আমরা জানি যে এটার ইংলিশ হবে এ বাঞ্চ অফ, চাবি বোঝালে কিস লিখছি, আর যদি ফুল বলে তখন আমরা লিখবো তার বদলে ফ্লাওয়ার্স। তো এই হচ্ছে ব্যাপার, এ বাঞ্চ অফ কিস অথবা ফ্লাওয়ার্স। এইবার পরেরটা বলেছে একটি গবাদি পশু, গরু বা হাতির দল। তাহলে এটাকে আমরা ইংরেজিতে লিখতে গেলে লিখবো এ হার্ড অফ, গবাদি পশু অর্থে ক্যাটেল আমরা ব্যবহার করে থাকি, এবং গরু বোঝাতে আমরা এখানে কাউস লিখবো, আর এলিফ্যান্ট মানে হাতি বোঝাতে এলিফ্যান্টস। ওকে, তাহলে এর ইংলিশ কি হলো? এ হার্ড অফ ক্যাটেল অথবা কাউস অথবা এলিফ্যান্টস। ধরা যাক এক ঝাঁক মৌমাছি, তো এক ঝাঁক মৌমাছির ইংলিশ কি হবে? না, এটা হবে এ সোয়ার্ম অফ বিজ। এই যে এ সোয়ার্ম অফ বিজ, অর্থাৎ এক ঝাঁক মৌমাছি। এক গোছা লাঠি, এর ইংরেজি কি হবে? এক ঝাঁক লাঠি, না এ বান্ডেল অফ স্টিক্স। এই যে এ বান্ডেল অফ স্টিক্স। মানুষের ভিড়, তো মানুষের ভিড়ের ইংলিশ কি হবে? না, তার ইংরেজি হবে এ crowd of people, a crowd of people, একটি ডাকাতের দল। তাহলে কি হবে? এ গ্যাং, গ্যাং ওয়ার্ডটার সাথে আমরা পরিচিত, এ গ্যাং অফ ড্যাকয়েটস, ড্যাকয়েটস। আর যদি আমরা এটাকে বলি যে একদল জলদস্যু বা একটা জলদস্যুর দল, তখন এই ড্যাকয়েটস এর পরিবর্তে আমরা ব্যবহার করব পাইরেটস। পাইরেটস, পাইরেট কথার মানে জলদস্যু। তারপরে যাই, একটি নৌবহর, এর ইংলিশ কি হবে? এর ইংলিশ হবে এ ফ্লিট অফ শিপস। পরেরটায় যাই, একদল নাবিক, এর ইংরেজি কি হবে? অর্থাৎ এর কালেকটিভ নাউন, না এ ক্রু, এ ক্রু অফ সেলর্স, এ ক্রু অফ সেলর্স। একটি ভেড়ার দল, এটা বোঝাতে আমরা লিখব এ ফ্লক, এ ফ্লক অফ শিপস, এ ফ্লক অফ শিপস। একদল ভেড়া অথবা একটি ভেড়ার দল। একজোড়া জুতো, এইটা বোঝাতে আমরা লিখব এ পেয়ার অফ
শুজ। ওকে, এবং আরো কিছু কালেকটিভ নাউন আমি তোমাদেরকে দেখাই। তো এরপর দেখি কি আছে। তো দেখো, তারপর রয়েছে ময়লার স্তূপ। এই ময়লার স্তূপকে আমরা কি বলবো না, এ হিপ অফ গার্বেজ। এ হিপ অফ গার্বেজ মানে ময়লার স্তূপ। নক্ষত্রমণ্ডলীকে আমরা প্রকাশ করব এইভাবে যে এ গ্যালাক্সি অফ স্টার্স। পর্বতমালার ইংলিশ কি হবে? এ চেইন অফ মাউন্টেন্স। ওকে, এ চেইন অফ মাউন্টেন্স। A chain of mountains. একদল সৈন্যর ইংলিশ কি হতে পারে না, এ রেজিমেন্ট অফ সোলজার্স। অথবা আরো একটা হয়, সেটা হচ্ছে an army of soldiers। তারপরে দেখি যে একদল শিকারী কুকুর বা নেকড়ে। তো এটার ইংলিশ হবে এ প্যাক অফ হাউন্ডস। বোঝাতে শিকারী কুকুরকে বোঝায়, অথবা উলভস মানে হচ্ছে নেকড়ে। এ প্যাক অফ হাউন্ডস, আর একদল নেকড়ে বোঝাতে এ প্যাক অফ উলভস। ওকে, তো তারপরে দেখি আমরা যে রয়েছে এক ঝাঁক তিমি। তাহলে এইটার কি হতে পারে কালেকটিভ নাউন না, এর কালেকটিভ নাউন হবে এ স্কুল অফ হোয়েলস। সিংহ বা ময়ূরের দলকে আমরা কিভাবে বলবো যে এ প্রাইড অফ লায়ন্স। আর ময়ূরের দলকে বোঝাবো একই রকম ভাবে এ প্রাইড অফ পিকক্স। একসারি পিঁপড়ে আমরা কিভাবে প্রকাশ করব? এর ইংলিশ কি হবে? একসারি পিঁপড়ে না, এটা হবে কলোনি অফ অ্যান্টস। ঠিক আছে, আর একটি বাকি রয়েছে একদল ছাত্র। এই একদল ছাত্রকে বোঝাতে আমরা লিখব এ কালেকটিভ নাউন ব্যাচ অফ স্টুডেন্টস। আজকের এই ভিডিওটা যদি তোমাদের কাছে হেল্পফুল হয় তাহলে অবশ্যই আমার ফেসবুক চ্যানেলটিতে ফলো করো, লাইক করো এবং সেই সঙ্গে শেয়ার করো। আর তুমি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।